কে জানে কে পাঠিয়েছে এটা। এই হ্যান্ডরাইটিং তো একজন মানুষেরই হতে পারে। হ্যালো, লিসেন, আমাকে ধমকি দিয়ে কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না, বুঝলে? আমার সিদ্ধান্ত একদম ঠিক। আর একটা কথা তুমি ভালোভাবে জেনে রাখো, বাবার পরে মুন্সিজি আমার কাছে সবকিছু। তোমাদেরকে তো আমি দেখে নেব, এক এক করে জাহান্নামে পাঠাবো, বুঝলে? আমি এটা বুঝতে পারছি না কি রচনা মায়ের নিজের পরিবার থাকা সত্ত্বেও সবকিছু তোমার নামে করে দিল। সুমিত্রা, আমি এই ব্যাপারে রচনার সঙ্গে কথা বলবো। আমি ওকে বলবো যে আমার আমার ওর টাকা কোনোভাবে দরকার নেই। হ্যাঁ বলুন। শ্যামচাঁদ শ্রীবাস্তব আছেন? হ্যাঁ, ওনাকে রচনা বাসিনের খুন করার দায়ে গ্রেপ্তার করা হচ্ছে। নিয়ে আসুন। মুন্সিবাবু, এই দলিল অনুযায়ী তো রচনা চলে যাওয়ার পর সবকিছু আপনিই পাবেন। স্বাভাবিক ব্যাপার, পুলিশ আপনাকেই সন্দেহ করবে। কিন্তু আমি কোনোদিন রচনা মায়ের কাছে কোনো কিছুর জন্য কোনো লোভ করিনি। বরং তো আমার তো ওর সঙ্গে দেখা করে ওকে বলার ছিল যে আমার ওর সম্পত্তির থেকে কিচ্ছু দরকার নেই। মুনাসিমের থেকে বেশি আমি ওর বাবা ছিলাম। এবার আপনি বলুন, কখনো কোনো বাবা তার মেয়ের কাছ থেকে কখনো কিছু নিতে পারে? এসব কথার কোনো দাম নেই মুন্সিবাবু, কেননা আদালত বক্তব্য নয়, প্রমাণ দেখতে চায় মুন্সিবাবু। কিন্তু আমি তো রচনা মাকে খুন করিনি। মেনে নিচ্ছি মুন্সিবাবু, কিন্তু আদালতে এসব কথা আপনি প্রমাণ করবেন কি করে? একটা কথা বলুন, ওয়াসিন পরিবারে আর কে কে রয়েছে? 5 জন আরো আছে, কিন্তু রচনা মায়ের সঙ্গে ওদের কোনোদিন বনতো না। ওরা ওরা ওর সতীন পরিবার ছিল। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যালো, আপনি কি কেবল টিভি কোম্পানি থেকে এসেছেন? আগে হ্যাঁ, আসলে কি হয়েছে, পুরো এরিয়াতে নতুন কেবলিং চলছে, সেই জন্য পুরনো কেবল লাইন বন্ধ হয়ে গেছে। মম, আমার রুমে কেবলও কাজ করছে না। সেই জন্যই তো আমি এসেছি। আসলে কি হয়েছে, নতুন কেবল লাইন শুধু নতুন অ্যাডাপ্টার দিয়েই চলবে। ওই নতুন অ্যাডাপ্টারগুলো আমাকে টিভিতে লাগাতে হবে। তো আপনি যদি অনুমতি দেন, তো মানে আপনাদের অনুমতি থাকলে আমি শুরু করি। প্রথমে আমার রুমের কেবলটা ঠিক করতে দাও না, আমার ফেভারিট শো শুরু হবে। তাড়াতাড়ি করবে, ঠিক আছে? ওকে। আপনার ঘরটা কোথায়?
সুজিত, তুমি তো খুব ভালো করে জানো যে রমনি নিজের ঘরের জিনিস ঘাঁটা একদম পছন্দ করে না। আমি বলছি জাস্ট স্কিপ ইট ব্যাক। হ্যাঁ মা, আমি ভালো করেই জানি যেটা রমলিক মামারই ঘর। হ্যালো মিস্টার, আর কতক্ষণ সময় লাগবে? এই তো আর 5 মিনিট। শিগগিরই করো। 1 মিনিট ভাই, ও আমার অন্য ঘরে মানে আমার আরেক ছেলের ঘরের টিভিও খারাপ আছে, ওটাও দেখে নেবে। হ্যাঁ, ওকে ম্যাডাম। বাট মম, রণবীর দাদা তো Will you just shut up? এখানে। আপনার ছেলের কি হয়েছে? তুমি কি ডাক্তার? না। তাহলে যেটা করতে এসেছো সেটা করো আর যাও এখান থেকে। ও হ্যাঁ, সরি। এ কিরকম আনাড়ি কেবিলের লোক? যাও ওখানে ওয়াশরুমে হাত ধুয়ে এসো। থ্যাংক ইউ। এই নাও ব্যান্ডেড, আর দেখো বাথরুমের মধ্যে রক্তের দাগ না থেকে যায়। ইয়া, থ্যাংক ইউ। আদালতের কাজ শুরু করা যাক। ইওর অনার, সমস্ত খারাপ কাজের মূল কথা হচ্ছে যে পয়সা অথবা প্রেম, আর পয়সার জন্যই এই প্রেমের কেস। সুপারভিক্স ইন্ডাস্ট্রির মালিক বিক্রম ভাসিনের দুজন পত্নী ছিলেন। প্রথম স্ত্রীর পক্ষে একমাত্র কন্যা রচনা ভাসিন, আর দ্বিতীয় পক্ষে স্ত্রী যিনি এখানে উপস্থিত আছেন সুনয়না ভাসিন, তার 3 সন্তান। তার মানে দুটো পরিবার। এই পরিবারের মধ্যে কখনো বনিবনা ছিল না, আর বিক্রমের মৃত্যুর পর তো এই 2 সতীনের পরিবার একে অপরের শত্রুতে পরিণত হলো। ইওর অনার, মরবার আগে বিক্রম ভাসিন তার 100 কোটির সম্পত্তি তার প্রথম পক্ষের স্ত্রীর নামে করে দিয়েছেন। ওনার মৃত্যুর পর এই সম্পত্তির একমাত্র মালিক হন রচনা ভাসিন। দুঃখজনক, ওনার সৎ মা আর তার পরিবার কিচ্ছু পেল না। এই কাটা ঘায়ে রচনা নুন ছিটিয়ে দিল যখন নিজের একটা দলিল বানালো। এই দলিলেতে ওনার অবর্তমানে ওনার সবকিছু সম্পত্তি সুপারভিক্স কোম্পানির সবথেকে পুরনো কর্মচারী মুন্সি শ্যামচাঁদ শ্রীবাস্তবের নামে করে দিয়েছেন। আর এখানেই ছবিতে প্রবেশ করলো প্রধান ভিলেন, খুব সাদাসিধে দেখতে মুন্সিবাবু। মুন্সিবাবু, আপনার বয়স কত? হ্যাঁ, 50 বছর। আর রচনার কত ছিল? ধরুন প্রায় 28 বছর। ও, ন্যাচারাল কজেস, মানে সাধারণভাবে বলতে গেলে আপনি আগে উপরে যেতেন, তাই কি না? সামনে পড়ে থাকা 100 কোটির গাজরের স্বাদ না নিয়েই সম্পত্তির মজা তো বেঁচে থাকতে থাকতে নেওয়া যায়, মরে গিয়ে নয়। আর আপনি ভাবলেন যে যৌবনেই যদি রচনাকে মেরে দেওয়া যায় তাহলে সমস্ত পয়সা তো আমারই। আর আপনার বাকি জীবনটা শুধু আরাম আর আরাম, স্বাচ্ছন্দ্য আর স্বাচ্ছন্দ্য। Am I right?
এটা মিথ্যে জজ সাহেব। আপনি আপনি আমার স্ত্রী সুমিত্রাকে জিজ্ঞেস করে দিন। আমি আমি এই দলিল রচনাকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম জজ সাহেব। আরে যখন আমার ওর পয়সার প্রতি কোনো লোভ ছিল না, তো আমি ওর প্রাণ কিভাবে নেব জজ সাহেব, কিভাবে? জজ সাহেব, রচনা আমার কাছে আমার মেয়ের মতো ছিল। মুন্সিবাবু, নিজের মেয়ে আর মেয়ের মতো এর মধ্যে অনেক তফাৎ। সেই কারণেই আপনি এই মেয়েটিকে জিনিসের মতো ব্যবহার করেছেন, শুধুমাত্র কোটি টাকার জন্য। অ্যাম আই রাইট? ইওর অনার, যেরকম ভাবে আমার প্রিয় বন্ধু অ্যাডভোকেট রানে এই দলিলের গল্প শোনালেন তা সত্যি প্রশংসাযোগ্য, কিন্তু দুর্ভাগ্যবশত শুধুমাত্র অর্ধেক গল্পটাই শোনালেন আদালতকে। I don't know why, হয়তো বাকি অর্ধেক গল্পটা আপনি আমার জন্য ছাড়লেন মিস্টার রানে। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। অর্ধেক গল্পটা কি? বাকি অর্ধেক গল্পটা কিছুটা এরকম, ইওর অনার। রচনা ওয়াসিল তার নিজের উইলে এই পুরো সম্পত্তি মুন্সি শ্যামচন্দ শ্রীবাস্তব বাবুর নামে করে দিয়েছিলেন, কিন্তু একটা শর্তে, যে যদি কোনো কারণবশত মুন্সিবাবু এই সম্পত্তিটা সামলাতে অসফল হন, তাহলে এই পুরো সম্পত্তিটা, এই সমস্ত ফান্ড, সমস্ত কোম্পানি মিস্টার বিক্রম ওয়াসিনের দ্বিতীয় স্ত্রী মিসেস সুনয়না ওয়াসিনের নামে করে দেওয়া হবে। আর কেউ খুবই চালাকি করে, খুবই ধূর্ততার সঙ্গে রচনা ওয়াসিনকে রাস্তা থেকে সরিয়ে দিল, আর ওই খুনের অভিযোগটা মুন্সিবাবুর কাঁধে চাপিয়ে দিল। মুন্সিবাবুর যাবজ্জীবন হয়ে যাক, আর ওই দলিল অনুযায়ী এই সমস্ত সম্পত্তি মিসেস সুনয়না ওয়াসিনের নামে হয়ে যাক। ইন্টারেস্টিংলি ইওর অনার, রচনা ওয়াসিনের খুনের ঠিক 2 মিনিট আগে ওনার একটা ফোন এসেছিল। আমাকে ধমকি দিয়ে কোনো লাভ হবে না। সুমিত্রা ওয়াসিনের পরিবার থেকে। আর আমার পুরো সন্দেহ ইওর অনার যে খুনিও ওনাদের পরিবারেরই কোনো সদস্য। তুমি যেটাকে সন্দেহ করছো সেটা যে ভুল, এবং সেটা কিভাবে আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। গো হেড। ইওর অনার, রচনার মৃত্যু একটা লেটার বম ফাটার ফলে হয়েছে, যার ট্রিগার চিঠির ফ্ল্যাপ খোলার সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভেট হয়ে যায়। মুন্সিবাবু, ওয়াসিন পরিবারের নুন আপনি কত বছর ধরে খাচ্ছেন? ধরুন 26 বছর ধরে আমি ওনাদের সঙ্গে আছি। তার আগে আপনি কি করতেন পূর্ণ যৌবনে? আগে কলকাতায় থাকতাম আমি। কলকাতায় আপনি কি করতেন? চাকরি, পড়াশোনা নাকি ভণ্ডামি? আই অবজেক্ট ইওর অনার। প্রসিকিউটর সাহেব আমার মক্কেলকে লাঞ্ছনা করছেন। অকারণে নয় কেডি। মুন্সিবাবু যখন কলকাতায় ছিলেন তখন উনি একজন উগ্রবাদী ছিলেন, পুলিশের হাত থেকে পালিয়ে মুম্বাই আসেন। অর্ডার অর্ডার। ইওর অনার, এটা সত্যি, কিন্তু ওটা ওটা আমার পুরনো জীবন ছিল, আর এসব এসব আমি তখনই ছেড়ে দিয়েছিলাম। মুন্সিবাবু, যখন আপনি উগ্রবাদী ছিলেন তখন আপনি আপনার এরিয়া আর স্পেশালাইজেশন কি ছিল? বম বম বানানো। তার মানে যৌবনে যা শিখেছিলেন বৃদ্ধ বয়সে কাজে লাগলো। হ্যাঁ মিস্টার রানে, কোনো প্রমাণ আছে আপনার কাছে যে মুন্সিবাবু এই লেটার বোমটা বানিয়েছিল নাকি এমনি? ওই লেটার বম যেখান থেকে পোস্ট হয়েছিল সেই পোস্ট অফিস মুন্সিবাবুর ঘরের ঠিক সামনেই। এতে কি প্রমাণিত হয়? কুয়ো পিপাসুর কাছে আসে না মিস্টার রানে, পিপাসু কুয়োর কাছে যায়। আপনি গিয়েও লেটার বক্সটা যখন তখন ব্যবহার করতে পারেন, কোনো বাধা নেই আপনার জন্য। তো আরো একটা প্রমাণ আমি হাজির করছি কেডি। প্রমাণের কোনো অভাব নেই আমার কাছে। মুন্সিবাবু, এই চিঠির উপর বড় সুন্দর অক্ষরে যে ঠিকানাটা লেখা রয়েছে সেটা কি আপনার লেখা? আমি কি এই লেখাটা কি আপনার?
কিন্তু কিন্তু এটা আমার Your লেখা Honor? নয়। ইওর অনার, আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টকে ডাকতে চাই। অনুমতি দিলাম। ইওর অনার, আমি মুন্সিজির লেখা একটা চিঠি পড়েছি আর এই লেটার বমের ওপর লেখা ঠিকানাটা তদন্ত করেছি। দুটো হ্যান্ডরাইটিং একেবারেই মিলে যাচ্ছে। এই লেখাটা মুন্সিজিরই লেখা। সাইলেন্স প্লিজ। না জজ সাহেব, এই লেখাটা আমার নয়। ইওর উইটনেস প্লিজ। থ্যাংক ইউ মিস্টার রানে। মিস্টার রানে, একটু এটা বলুন যে কি এটা কোনোভাবেই সম্ভব নয় যে কেউ মুন্সিবাবুর হস্তাক্ষর নকল করেছে? না, আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, আর যদি যে নকল করলো সে আপনার মতো কেউ একজন হস্তাক্ষর বিশেষজ্ঞ হয়, তাহলেও কি এটা সম্ভব নয়? তাও হয়তো হতে পারে, কিন্তু 2 থেকে 5%। 2 থেকে 5% আমার জন্য যথেষ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, বেনিফিট অফ ডাউট। ইয়োর অনার, আমার পরবর্তী সাক্ষী মিসেস সুনয়না ওয়াসিনের সুকন্যা আর রচনা ওয়াসিনের সৎ বোন মিস টিনা ওয়াসিন, যে নিজে একজন হ্যান্ডরাইটিং এক্সপার্ট। মিস টিনা ওয়াসিন, এটা বলুন যে কি আপনি আমি শুনেছি যে আপনি হ্যান্ডরাইটিং আর ক্যালিগ্রাফির কোর্স করেছেন, এটা কি ঠিক? আগে আমার ছোটবেলা থেকেই লেখার খুব শখ ছিল। রাইট 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 এটাও আমরা শুনেছিলাম যে ছোটবেলা থেকেই আপনি খুব ভালো লেখেন। কখনো কখনো আপনি ভাইদের রিপোর্ট কার্ডের ওপর আপনার প্যারেন্টসের জাল স্বাক্ষর করে থাকতেন বলে জানা যায়। কখনো কখনো আপনি আপনার বাবার হস্তাক্ষর নকল করে মুন্সিবাবুর কাছ থেকে টাকাও চেয়ে নিতেন আপনি, এটাও ঠিক না? আমি শিওর এই কথাটা আপনাকে মুন্সিজি হয়তো বলেছেন। এনিওয়ে, এই চিঠিতে যে নকলটা রয়েছে সেটা আমার করা নয়। ওই চিঠির ওপর যা নকল করা হয়েছে ওইটা আমার নয়, এটার মানেটা কি? আপনি কি করে জানলেন যে ওই চিঠির ওপর যেটা লেখা আছে ওইটা নকলি? হাউ ডু ইউ নো দ্যাট? ওই এই কিছুক্ষণ আগে আপনি হয়তো বলেছেন। কিছুক্ষণ আগে আমি বলছিলাম তো, ইওর কিন্তু- অনার, 2 সপ্তাহ হলো টিনা দেবীর হাত ভেঙে গেছে, আর ভাঙা হাতে কারোর হ্যান্ডরাইটিং নকল করা তো দূরের কথা, অরিজিনাল হ্যান্ডরাইটিংটাই করতে পারবে না। মিস্টার রানে, এই তো আমাদের প্রবলেম হয়ে গেছে আজকাল, যে আমরা ওপর জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কেউ গভীরে যাওয়ার চেষ্টা করি না। তাছাড়াও আপনাকে কেউ বলেনি নাকি আপনি জিজ্ঞেস করেননি যে মিস টিনা ওয়াসিন রাইট হ্যান্ডেড নাকি লেফট হ্যান্ডেড? চলুন আমি বলে দিচ্ছি, ইওর অনার, টিনা ওয়াসিন লেফট হ্যান্ডেড। এর মানে হলো যে লেখার সময় ইনি উনার বাঁ হাতটা ব্যবহার করেন, ডান হাত নয়। এখন ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার রানে, থ্যাংক ইউ। বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। হ্যাঁ, তো আপনি ডাক্তারি পড়ছেন, আপনার এই মানে আপনার প্রফেসররাই বলেছেন যে আপনি লেফট হ্যান্ডেড। তো কি মেডিকেল কলেজে লেটার বম বানানো শেখায় আজকাল? আগে না। যদি না হয় তাহলে টিনা দেবী কেন আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি সেখান থেকে আপনার ওয়েব হিস্ট্রির সঙ্গে ওখান থেকে এমনটা কেন পাওয়া গেল যে 10ই মে আপনি একটা ওয়েবসাইট থেকে লেটার বোম বানানোর কায়দা ডাউনলোড করেছেন? মে আই নো ওয়াই, মিস টিনা ওয়াসিন? অর্ডার অর্ডার। এটা আমি ডাউনলোড করিনি। আপনার কম্পিউটার থেকে কোন আপনি তারিখ বললেন আপনি? 10th মে, 10ই মে। 10th মে তো ইওর অনার, টিনা দেবী তো তার মেডিকেল স্টুডেন্টদের সাথে সাতারাতে বারখেড়ি গ্রামে গেছিলেন মেডিকেল ক্যাম্পের জন্য, আর বারখেড়িতে দূর দূর পর্যন্ত ইন্টারনেট আসে না। থ্যাংক ইউ মিস্টার রানে। 10ই মে আপনি মার্কেটি গাঁও গিয়েছিলেন? হ্যাঁ, and I hope the answers your question. Yeah, but Miss Tina,
আপনার কম্পিউটারটা তো বারকেটিগাঁও যায়নি, আপনার কম্পিউটারটা তো ঘরেতেই ছিল। আপনি পাসওয়ার্ড ব্যবহার করেন না কম্পিউটারে, আর সে কারণেই আপনার অনুপস্থিতিতে কেউ আপনার কম্পিউটার ব্যবহার করে আর লেটার বোম বানানোর কায়দা ডাউনলোড করে। কাকে জিজ্ঞেস করেছে? আপনার দাদাকে জিজ্ঞেস করা হয়েছে, সুজিত দাকে। মিস্টার সুজিত ওয়াসিন, আদালতকে বলুন যে আপনি কি করেন, আপনার কিসের ব্যবসা রয়েছে আপনার। আগে আমি আমার রমলিক মামার সঙ্গে তার ফ্যাক্টরিতে কাজ করি। আপনার রমনিক মামার সঙ্গে আপনি তার ফ্যাক্টরিতে কাজ করেন, আর আদালতে আপনি এটাও বলে দিন যে আপনি কি বানিয়ে থাকেন ওই ফ্যাক্টরিতে। আগে ইন্ডাস্ট্রিয়াল গ্লু, আঠা যা মেশিনের ক্ষেত্রে কাজে লাগে। ইন্ডাস্ট্রিয়াল গ্লু, ইওর অনার, সেই আঠা যা মেশিনে ব্যবহৃত হয়ে থাকে। মিস্টার ওয়াসিন, এটা কি সেই গ্লু, সেই আঠা? হ্যাঁ স্যার। এটা সেই আঠা, ইওর অনার, ইন্ডাস্ট্রিয়াল গ্লু। আর এটার চিহ্নগুলো এই লেটার বম্বের উপরেও পাওয়া গিয়েছে ফরেন্সিক্সের রিপোর্ট, যা আপনার টেবিলের উপর রয়েছে। কিন্তু এটা এখানে কি করে এলো? এগুলো তো আমরাও ভাবছি মিস্টার ওয়াসিন যে এগুলো এলো কোথা থেকে। স্টিকি সিচুয়েশন এটা। এরকমটা নয় তো মিস্টার ওয়াসিন যে আপনি হলেন সে যিনি ইন্টারনেট থেকে আগে লেটার বোম বানানোর কায়দা ডাউনলোড করলেন, তারপর লেটার বোম বানালেন, আর তারপর রচনাকে পোস্ট করলেন। মিস্টার যেখান থেকে পাঠক, লেটার বম্ব রিসিভ হয়েছিল 11 তারিখে, মানে পোস্ট হয়েছিল 9 অথবা 10 তারিখ। তো কিন্তু 9, 10, 11 সুজিত নিজের বন্ধুর বিয়ের জন্য ব্যাঙ্গালোর গিয়েছিল, ইওর অনার। বিয়ের এই ফটোগ্রাফস। আর লেটার বম্ব যদি 9 অথবা 10 তারিখে পোস্ট করা হয়ে থাকে মুম্বাইয়ের গিরিগ্রাম পোস্ট অফিস থেকে, তো এ তো পোস্ট করতে পারে না, কারণ 9, 10 তারিখ তো। আই গেট দ্য পয়েন্ট মিস্টার রানে, এই সেই সময় ব্যাঙ্গালোরে ছিল। আই গেট দ্য পয়েন্ট। পরিষ্কার বিষয় ইওর অনার, যেই চিঠিটা ইনি পোস্ট করেননি। কিন্তু আমার প্রশ্নটা এখনো এখানে দাঁড়িয়ে আছে যে ইনার ফ্যাক্টরির গ্লু এই চিঠির ওপর এলো কি করে। ইনার কাছে তো উত্তরটা নেই, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে যে ইনার রামনিক মামা কাঠগড়া এসে আমাদেরকে আটকাবেন, আমি না বলবেন। স্যার, আমি তো কিছুতেই এটা বুঝতে পারছি না যে চিঠিটার ওপর গ্লু কে এবং কেন লাগাবে। আর দ্বিতীয় কথা, আমি ছাড়া আরো মোটামুটি 50টা ফ্যাক্টরি আছে যারা এরকম ইন্ডাস্ট্রিয়াল গ্লু বানিয়ে থাকে। আপনি কেন তাদের ধরছেন না? ধরতাম আমি ওনাকে মিস্টার খান্না, নিশ্চয়ই আমি ওনাকে ধরতাম যদি সম্পত্তির ভাগিদার উনি হতেন। কিন্তু সম্পত্তির ভাগিদার তো আপনার বোন। আরে তাহলে আপনি আমার বোনকে ধরুন না। কারণ ওয়াসিনের জমি জায়গা থেকে আমার একটা পয়সাও পাবার ব্যাপার নেই, কারণ যা কিছু আছে তা আমার বোন আর বাচ্চারাই পাবে। মিস্টার খান্না, শান্ত হয়ে যান প্লিজ, খামোখাই আপনি রেগে যাচ্ছেন। চলুন এটা বলুন যে আপনি কোনো অ্যাডভোকেট সুরেশ আইয়ারকে চেনেন? মনে পড়ছে না। মনে করুন। চলুন আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। মিস্টার খান্না, আমরা অ্যাডভোকেট সুরেশ আইয়ারের একটা কার্ড পেয়েছি যার পেছনে একটা তারিখ আর সময় লেখা আছে 9 মে দ্বীপ্রহর 2:30 এই লেখাটা আপনি চিনতে পারছেন? দেখুন তো একটু চেষ্টা করে এই লেখাটা আপনি। মনে পড়েছে। ওই দিন আমি উকিলের সাথে ফোনে কথা বলেছিলাম, কেননা আমার ভাগ্নে ওর সঙ্গে কথা বলতে চাইছিল। কেন? এটা আমি কি করে আপনাকে বলবো? এটা তো রণবীরই আপনাকে বলতে পারবে। কিন্তু বিগত 3 মাস ধরে রণবীর কোমাতে আছে জজ সাহেব। আদালতকে বলুন যে রণবীর বাবু কোমাতে কেন রয়েছেন। 15ই মে কোনো বারে ওর কিছু লোকের সঙ্গে ঝগড়া হয়েছিল, আর কেউ ওর মাথায় বোতল দিয়ে মারে। ব্যাস, তখন থেকে বেচারা কোমাতেই আছে। তো মিস্টার খান্না, 1 মিনিট কেডি, এই কেসের গাড়ি তুমি কোন দিকে ঘোরাতে চাইছো? অ্যাডভোকেট সুরেশ আইয়ারের এই কেসে কি সম্পর্ক? আপনার জ্ঞান বাড়ানোর জন্য আপনাকে জানিয়ে রাখি যে অ্যাডভোকেট সুরেশ আইয়ার একজন ক্রিমিনাল লয়ার। হ্যাঁ, আপনি জানেন নিশ্চয়ই যে একজন ক্রিমিনাল লয়ারের প্রয়োজন কখন পড়ে, যখন একটা ক্রিমিনাল কেস হয়। আর আমি মিস্টার খান্নার কাছ থেকে জানতে চাইবো যে 3 মাস আগে কোন এরকম ক্রিমিনাল কেস ছিল, বা কোন রকম ক্রিমিনাল ষড়যন্ত্র। আরে এটা কি করে আমি আপনাকে বলবো? আপনি বোনকে জিজ্ঞাসা করুন না। আরেকটা কথা, আগে না, 3 মাস আগে রচনার বিরুদ্ধে আমরা সিভিল কেস লড়ছিলাম, ক্রিমিনাল কেস নয়। ওকে, তো কেন মিসেস ওয়াসিন আপনার পুত্র মিস্টার রণবীরের একজন ক্রিমিনাল লয়ারের সঙ্গে দেখা করার প্রয়োজনীয়তা হলো?
কোনোভাবে এরকমটা নয় তো 3 মাস পরের কোনো ঘটনা উনি ভাবছিলেন যে কোনো ক্রিমিনাল কেস ওনাকে লড়তে হবে, ফর এক্সাম্পল মার্ডার কেস? দেখুন, আমার কিছু জানা নেই। যদি আমি জানতাম তাহলে নিশ্চয়ই বলতাম। আরেকটা কথা মিসেস বাসিন, অ্যাডভোকেট সুরেশ আইয়ারি কেন? কেননা উনি আমার সহকর্মী একজন, ওনার সম্বন্ধে আমার এরকমটা বলা উচিত না, তাও আবার আদালতে। কিন্তু 100টার মধ্যে 95টা কেস ইতিমধ্যেই উনি হেরে ফেলেছেন, আর যেই 5টা উনি জিতেছিলেন বাদ দিন, সেগুলোর কথা পরে বলা যাবে। তো উনিই কেন, যেখানে কিনা আপনারা যে কোনো ভালো লয়ারকে হায়ার করতে পারতেন তখন? সুরেশ আইয়ারি কেন? তাহলে এরকমটা নয় তো যে রণবীর বাবু জেনে শুনে কোন রকম একটা ক্রিমিনাল কেস হারতে চাইছিলেন? আমি বললাম তো আপনাকে যে আমি কিচ্ছু জানি না। কি প্রমাণ করতে চাইছো তুমি, কেডি? প্রমাণ করতে চাইছো কি ওই লেটার বম পরিবারের মধ্যে থেকেই কেউ পাঠিয়েছিল? হ্যাঁ, দেখো, যদি 9 অথবা 10 তারিখ লেটার বম পোস্ট হয়ে থাকে তো ওই সময় সুজিত বেঙ্গালোরে ছিল আর টিনা সাঁতারাতে ছিল, আর সুনয়না তার ভাই রামনিকের সাথে শিরিডিতে সাই প্যালেস হোটেলে উঠেছিল এই তার বিল জজ সাহেব। আর শহরে পড়ে রইল কে? রণবীর ভাসিন তো কোমাতে আছে। আর কেডি সাহেব হয়তো বলবেন যে রণবীর কোমা থেকে উঠে ওই লেটার বম পোস্ট করেছেন। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, হতেই পারে এটা। হোয়াট ইউর অনার? জজ সাহেব, আমরা কি করে জানলাম যে রণবীর বাসিন আসলে কোমাতে আছে? হতেই পারে যে ও কোমায় রয়েছে, এরকম একটা নাটক করে আমাদের সবার চোখে তুলে দেওয়ার চেষ্টা করছে। মিসেস বাসিন, কোন রকম প্রমাণ আছে যে আপনার ছেলে সত্যি কোমাতে রয়েছে? মিসেস সুনয়না ভাসিন, আপনার কাছে কি আপনার ছেলের অসুখের কোনো প্রমাণ আছে? ইওর অনার, আমার নাম ডক্টর শঙ্কর। বিগত 3 মাস ধরে আমি মিস্টার রণবীর বাসিনের চিকিৎসা করে যাচ্ছি। ওনার সমস্ত মেডিকেল রিপোর্ট আমি আদালতে জমা করেছি। এসব দেখে এটাই প্রমাণ হয় যে মিস্টার রণবীর পুরোপুরি কোমায় আছেন। আর এমনিতেই 9 থেকে 11ই আগস্ট অবধি আমি আমার নার্সিং স্টাফদের সাথে মিস্টার রণবীরের সাথে ছিলাম। যেহেতু মিস্টার রণবীর কোমায় ছিলেন, তাই সারাদিন তিনি তার বেডেই ছিলেন। মিস্টার পাঠকের এই সন্দেহ শুধু ভিত্তিহীনই নয়, কারণহীনও। কেডি, এই রিপোর্টগুলো দেখে পরিষ্কার প্রমাণ হয় যে 10ই আগস্ট যখন এই লেটার বোম পোস্ট হয়েছিল, ভাসিন পরিবারের কোনো সদস্য এই শহরে ছিল না। সো আই ডোন্ট থিঙ্ক যে তুমি ভাসিন পরিবারের ওপর আঙুল তুলতে পারো। বেঁচে রইল একটাই আঙুল, বুড়ো আঙুল, যেটা তুমি এই কেসে পেতে চলেছ। ইওর অনার, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে এই কেসে এমন একটা কিছু রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে আমি আদালতে পরবর্তী তারিখের জন্য আবেদন করছি। গ্রান্টেড। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে। চলো, তৈরি হও। প্রথম হারের জন্য মনকে প্রস্তুত করো। হাই বান্টি। হাই স্যার। হাই, এই কাগজগুলো একবার তুমি দেখতে পারো। শিওর। কি বান্টি, কি করছিস? লয়ার হওয়ার প্র্যাকটিস। লয়ার নাকি লায়ার? লয়ার। আচ্ছা, লয়ার। তো বইটাকে তো সোজা করে নে। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই লেটার বমটার বাইরের দিকে কেন আঠা লাগানো ছিল? আঠা তো আমরা ভেতরে লাগাই না? হ্যাঁ, এটা আমিও ভাবছিলাম। আর তার উপর ইন্ডাস্ট্রিয়াল ক্লু, মেশিন আটকানো হয় যার সাহায্যে। বরুণ, এই কেসের সঙ্গে জড়িত বেশ কিছু প্রশ্ন আছে যাদের উত্তর আমাদের কাছে নেই। ওই কাগজটার মধ্যে আঠা আটকে থাকা, কেন রণবীর ভাসিন
এমন একজন লয়ারকে নিলেন যিনি অবশ্যই কেস হেরে যায়। হতেও পারে এটা ওয়াসিন পরিবারের মধ্যে থেকেই কেউ। দাঁড়া, এই, দাঁড়া। দাঁড়া। যা খুশি করে এই বাচ্চারা। হোয়াট ইজ দিস? মডেলিং ক্লে। কিন্তু এতক্ষণ ধরে সিলিংয়ে কি করে আটকে ছিল? স্যার, সিলিং থেকে মনে পড়লো রণবীরের বাথরুমের সিলিংয়েও অদ্ভুত ধরনের ছবি লাগানো আছে। বাথরুমের সিলিংয়ে? বাথরুমের সিলিংয়ে কেউ কোনো ছবি কেন লাগাবে? স্যার, ওটাই বুঝতে পারছি না, এটাই তো অদ্ভুত লাগছে। তুই একটা কাজ কর বলুন, গিয়ে দেখ যে রণবীর বসিন আদৌ কোমাতে রয়েছে কিনা, নাকি এটা অন্য কোনো রকম খেলা। ওয়েন চেক। রাইট স্যার। হাই। এবার তুমি কি চেক করতে এসেছো? আরে অ্যাকচুয়ালি আগের কেবলটা খুব সরু ছিল, আর এই কেবলটা এটা লেটেস্ট ফাইবার কেবল। এটাতে আপনি সুপার এইচডি কোয়ালিটি পাবেন। চেক করে দেখুন। দেখুন। ও সরি, আসলে কি বলুন তো, জাংশন পয়েন্ট বাথরুম থেকে নিতে হবে। সো ক্যান আই? থ্যাঙ্কস। টিভি তো ঠিকঠাকই চলছে, কি দরকার ছিল নতুন ওয়্যারিং এর? জাংশন পয়েন্ট অন্য কোথাও থেকে নিতে হবে। উইল ইউ জাস্ট লিভ? এই কেবিল টেবিলের লাইন আমাদের চাই না, প্লিজ। এই দেখুন স্যার। স্যার, এটা তো ওই ইন্ডাস্ট্রি গ্লুটা না যেটা ওই লেটারটাই ছিল? স্যার, এর কি মানে হতে পারে? I don't know, বরুণ, কিন্তু কিছু একটা মানতে হবে। ফটো ফ্রেম ইন্ডাস্ট্রিয়াল গ্লু এর সাহায্যে বাথরুমের সিলিং এর ওপর আটকানো। মিস্টার কেডি পাঠক, আগেরবার তুমি আদালত থেকে সময় চেয়েছিলে তোমার কেস আরো মজবুত করার ক্ষেত্রে আরো কিছু প্রমাণ সংগ্রহের জন্য। তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে? আনফরচুনেটলি নট, ইওর অনার। কিন্তু আমার কাছে কিছু প্রশ্ন রয়েছে, আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে আজ আদালতে আমার সেই প্রশ্নগুলোর উত্তর মিলবে। আবার কি প্রশ্ন? ইওর অনার, 3 মাস আগে এই কেসের সঙ্গে জড়িত 3টে ঘটনা ঘটেছিল। 3 মাস আগে ওয়াসিন হাউসের ইন্টারনেটের সাহায্যে লেটার বোম বানানোর কায়দা ডাউনলোড করা হয়েছিল। 3 মাস আগে মিস্টার রণবীর বসিন ক্রিমিনাল লয়ার মিস্টার সুরেশ আয়ারের সঙ্গে যোগাযোগ করেন, আর 3 মাস আগেই মিস্টার রণবীর বসিন কোমায় চলে গেলেন। আমার সন্দেহের তীর আরো একবার ঘুরে মিস্টার রণবীর বসিনের দিকে চলে আসলো। আবার সেই রণবীর ভাসিন যে 3 মাস ধরে কোমাতে পড়ে আছে? ইউর রাইট, সেই রণবীর বসিন, মিস্টার রানে। ইউর অনার, আমি ওয়াসিন হাউস থেকে বেশ কিছু ছবি পেয়েছি এরকম, যেগুলো মিস্টার রণবীর বসিনের বাথরুমের সিলিং এর উপর লাগানো অবস্থায় ছিল এই ইন্ডাস্ট্রিয়াল গ্লু দিয়ে, যেগুলো আমরা এই লেটার বম্বের উপরেও পেয়েছি। একটু ভাবুন ইওর অনার, কেউ কেন নিজের বাথরুমের সিলিং এর ওপর এই ধরনের ছবি আটকাবেন? আমি চাইছি যে উনার মা মিসেস সুনায়না ওয়াসিন এখানে এসে আমাকে সে প্রশ্নের উত্তর দিক। অনুমতি দিলাম। মিসেস ওয়াসিন, সাধারণত ফটো ফ্রেম দেওয়ালে টাঙানো হয়ে থাকে। আদালত আপনার কাছ থেকে জানতে চায় যে কেন আপনার ছেলে রণবীর ওয়াসিন ওই সমস্ত ফটো ফ্রেম নিজের বাথরুমের সিলিং এর ওপর লাগিয়েছিল। অদ্ভুত ব্যাপার এটা মনে হচ্ছে না? এটা অদ্ভুত ব্যাপার আপনার মনে হতে পারে উকিল বাবু, কিন্তু আমার কাছে নয়। আমার ছেলে চিরকালই এরকম, যেরকম নিজের পায়ে আলাদা আলাদা রঙের জুতো পরা, সাডেনলি নিজের ঘরে ডিজাইন চেঞ্জ করা, রং বদল করে দেওয়া, ও দুনিয়ার থেকে আলাদা। বুঝতে পারছি আমি এই বিষয়টা, কিন্তু ফ্যাশনেবল আর ডিজাইন স্যাভি হওয়ার মানেটা কিন্তু এই নয় যে আপনি আপনার ছবিগুলো বাথরুমের সিলিং এর উপর লাগাবেন। যদি মেনেও নি আচরণটা অস্বাভাবিক, সেই কারণে ওকে জেলে পাঠাতে চান? আসলে তুমি কি কি প্রমাণ করতে চাইছো কেডি?
ইওর অনার, কিছু এরকম আছে যেটার উপর এই মুহূর্তে আমি আমার আঙুল রাখতে পারছি না, কিন্তু যেই মুহূর্তে আমি জানতে পেরে যাব আমি সবার সামনে আমার সন্দেহের ব্যক্তিকে নিয়ে আসবো। কিরকম সন্দেহ? এটাই যে রণবীর বসিন কোমাতে থাকাকালীনই ওই লেটার বোমটা পোস্ট করেছিলেন। সাইলেন্স, সাইলেন্স ইন দ্য কোর্ট। কেডি, তুমি কি জানো তুমি কি বলছো? কোমায় থাকা পেশেন্ট যে কষ্ট করে নিজের চোখের পলকটাও ফেলতে পারে না, সে বিছানা থেকে উঠেই লেটার বোম পোস্ট করবে? ইওর অনার, মাথা খারাপ হয়ে গেছে এই কেডি পাঠকের। জীবিত মানুষের উপর আঙুল তুলতে না পেরে মৃত মানুষকে নিশানা করছেন। মিস্টার রানে, আমার ছেলে ভালো হয়ে গেছে জজ সাহেব। আমার ছেলের জ্ঞান এসে গেছে, ও কুয়া থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ জজ সাহেব, আমার ছেলে ভালো হয়ে গেছে। ইওর অনার, এর থেকে ভালো খবর তো হতেই পারে না এই মুহূর্তে। আমাদের শীঘ্রই মিস্টার ওয়াসিনের বয়ান নেওয়া উচিত। ইনফ্যাক্ট আমি আদালতের কাছে অনুমতি চাইছি যে আমাকে ওনার বয়ান নেওয়ার সুযোগ দেওয়া হোক। তো তুমি গিয়ে ওকে এখন দোষ স্বীকার করতে বলবে আর ও হ্যাঁ বলবে? অ্যাবসলিউটলি মিস্টার রানে। ইয়েস কেডি, রণবীর ওয়াসিন যদি না বলে দেয় তাহলে কিন্তু তোমার কাছে কোনো রাস্তাই বাঁচবে না। আর এমনিতেই তোমার এই সন্দেহ আমার বুদ্ধির বাইরে একেবারে। যখন এই লেটার পোস্ট হয়েছিল তখন রণবীর ওয়াসিন কোমাতে ছিল। তুমি প্রমাণ করবে কিভাবে যে সে খুনি? এই কেসটা যে কি হবে? এতক্ষণ ধরে সিলিংয়ে কি করে আটকে ছিল? ইওর অনার, আমি আদালতে ওয়েং স্কেল আনানোর জন্য অনুমতি চাইছি। ওয়েং স্কেল? এই দেখো, এনার এখন ন্যায়ের দাড়িপাল্লার প্রয়োজন। এই কেউ এনে দাও এনাকে। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, ওয়াসিন হাউসের ইন্টারনেটের সাহায্যে ডাউনলোড করা লেটার বোম বানানোর পদ্ধতি অনুসারে আমি এই প্যাকেটটা বানিয়েছি। চিন্তা করবেন না ইওর অনার, এটা ফাটবে না। $52 গ্রামস, 52 গ্রাম। এবার এই ফটো ফ্রেমটা ইওর অনার, যেটা মিস্টার রণবীর বসিন নিজের বাথরুমের সিলিং এর ওপর লাগিয়েছিলেন। 52 গ্রামস। কেডি, তুমি এই ধাঁধার সমাধানটা না করে আরো জটিল করে তুলছো। এই এক্সপেরিমেন্টটা থেকে কি প্রমাণ করতে চাইছো? ইওর অনার, এই কেসটায় আগে কিছু প্রমাণ করার আগে আমি আপনাকে এমন একটা বিষয় জানাতে চাই, আর এটার জন্য সব থেকে জরুরি হলো খুব শীঘ্রই রণবীরের কাছে যাই, যাতে কেউ আগেই ওখানে পৌঁছে না যায়। প্লিজ ইওর অনার। ডক্টর, আমি কতদিন ধরে অজ্ঞান ছিলাম? 3 মাস ধরে। 3 মাস? কিন্তু আমার ফ্যামিলি? বাবা, আসলে হয়েছে যে তোমার সৎ বোন রচনার কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি রচনার আবার কি হতে পারে? রচনা একদম ভালো আছে। লন্ডন গিয়েছে, লন্ডন একটা দারুণ অর্ডার পেয়েছে না, সেই কারণে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি রচনার প্রতিবেশী, ও ঠিক একদম পাশের বাড়িতে থাকি। আসলে হয়েছেটা কি, পিয়ন এসেছিল, রচনা তো ছিল না। রচনা লন্ডনে গিয়েছিল। আমি বললাম না যে রচনা লন্ডনে গিয়েছে? তো লন্ডনে ছিল ও, সেই কারণে পিয়ন আমার কাছে এই চিঠিটা রেখে দিয়ে গেছে আপনার জন্য। তারপর আমি সুখবরটা পেলাম যে আপনার জ্ঞান ফিরে গিয়েছে, এই কারণে আমি ভাবলাম যে আপনার কাছে চলে আসি, আপনি কেমন আছেন জেনে নিই, আর বলেও দিয়ে যে আপনার একটা চিঠি এসেছিল, আর পড়ে শুনিয়েও দিয়ে ওই চিঠিতে কি লেখা আছে। আর এটা কি করছেন আপনি? ওটায় বোম আছে, ফেটে যাবে। ডাক্তারকে বলুন না। মিস্টার রণবীর বসিন, এই চিঠিটায় বোম নেই। সত্যি একটা ছিল যেটা বেরিয়ে এলো। ইওর অনার, আসুন। ইনি আমাদের জজ সাহেব রণবীর।
ইনাকে এবার বলুন, যখন 3 মাস আপনি কোমাতে ছিলেন তখন আপনি কি করে জানলেন যে এই চিঠিতে বোম আছে? তো এর মানে হলো এ কোমাতে ছিল না? না মিস্টার রানে, মজার কথা তো হলো এই যে মিস্টার রণবীর বসিন কোমাতে ছিলেন। ইওর অনার, রণবীর তার নিজের সৎ বোন রচনাকে মারার জন্য সেই প্ল্যানটা অনেক আগেই বানিয়েছিল। 3 মাস আগে ইনি ইন্টারনেটের সাহায্যে লেটার বোম বানানোর পদ্ধতিটা ডাউনলোড করেন, লেটার বোম বানালেন, আর তার উপর হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে মুন্সিবাবুর হস্তাক্ষরের ন্যায় রচনার ঠিকানাটা লিখলেন। আর তারপর ইনার ঘরের সামনে যে পোস্ট বক্সটা রয়েছে তার তালা ভাঙলেন, ইন্ডাস্ট্রিয়াল গ্লু দিয়ে ওই লেটার বমটাকে পোস্ট বক্সের ভেতরে উপরের দিকে লাগিয়ে দিলেন। উনি জানতেন যে 3 মাস ধরে ওই লেটার বমটা ওখানেই আটকানো থাকবে, কারণ উনি ট্রায়াল রানও করে ফেলেছিলেন ওই একই ওজনের ফটো ফ্রেম নিজের বাথরুমের সিলিংয়ে আটকে রেখে। আর ঠিক 3 মাস পরে ইওর অনার, ওই লেটার বোমে লেগে থাকা ইন্ডাস্ট্রিয়াল গ্লুর মেয়াদ যখন ফুরলো, ওই চিঠিটা পোস্ট বক্সের ভেতরে পড়লো আর পোস্টম্যান সেটাকে রচনার বাড়িতে ডেলিভার করে দিল। এক মিনিট কেডি, তুমি বলতে চাইছো যে রণবীর ওই লেটার বম অগস্ট মাসে নয় মে মাসে পোস্ট বক্সে ফেলেছিল আর নিজেকে কোমাচ্ছন্ন করে রেখেছিল যাতে ওর প্রতি কারো সন্দেহ না আসে? হ্যাঁ কেডি, দোষ থেকে বাঁচার জন্য কোমাতে যাওয়ার বিপদ কে ঘাড়ে নেবে? ইওর অনার, হয়েছিল এটা যে ওনার কোমাতে যাওয়া, আমি চাই যে উনি নিজের মুখে নিজের এই গল্পটা আদালতকে শোনাক। বলুন। আমার ইচ্ছে কিন্তু কোমায় যাওয়া ছিল না, আমি তো শুধু 3 মাসের জন্য জেলে যেতে চেয়েছিলাম, যাতে যখন এই লেটার বমটা রচনা পাবে তখন যাতে কেউ আমাকে দোষ না দিতে পারে। সেই কারণে আমি সেদিন বাড়ি ঝগড়াও করেছিলাম, আর এমন একজন দুর্বল উকিলকে অ্যাপয়েন্ট করলাম যে কোনো অবস্থাতেই আমাকে জেল থেকে বার করতে না পারে। আপনার বন্ধু অ্যাডভোকেট সুরেশ আয়ারের কথা বলছেন? কিন্তু সেদিন বারে কেউ আমার মাথাতেই বোতল মেরে আঘাত করে, আর আমি কোমাতে চলে গেছিলাম। রাইট, আর তারপর জেনে বুঝেই আপনার এই প্ল্যান আরো শক্তিশালী, আরো মজবুত হয়ে উঠল। রাইট, এই মুন্সিকে আমি রচনার ফাঁসিয়েছি যাতে সমস্ত সম্পত্তি আমাদের পাওনাটা আমার মা পেয়ে যায়, আমরা পেয়ে যাই। এই আদালত রণবীর ওয়াসিনকে রচনা ওয়াসিনের খুনের অপরাধে গ্রেপ্তারের হুকুম জারি করছে। আর মুন্সি শ্যামচাঁদ শ্রীবাস্তবকে এই অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে মিস্টার রানে, একটা কথা তো আপনাকে বলতেই ভুলে গেছি আমি। ওই হালিতে মহারাষ্ট্র ট্যুরিজম আমাকে একটা ব্রোশিয়ার পাঠিয়েছিল, আর ওখানে কোলাপুরের পাশে একটা খুব সুন্দর জায়গা রয়েছে। আমি তো বলবো মিস্টার রানে, এই সমস্ত বদলির ভাবনা ছাড়ুন আর রিটায়ার হওয়ার কথা ভাবুন। থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। নট শিওর। পাক্কা না? হ্যাঁ, ইয়া ভেরি শিওর। ওকে 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 ওকে। মুন্সিবাবু, অনেক 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 শুভেচ্ছা। বাবা, তোমায় অনেক অনেক ধন্যবাদ। কি সব বলছেন আপনি? হাত নিচু করুন প্লিজ। হ্যাঁ বাবা, তোমার মতন সন্তান সব বাবা মা যেন পান। তোমার বাবার তো খুব গর্ব হবে। যতদূর আমার মনে পড়ে ওনার শুধু নিজের প্রতিই গর্ব রয়েছে। কয়েক বছর হয়ে গেল আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু বাবা,
সে আর কতদিন? কি জানি, যতক্ষণ সময় আর পরিস্থিতি আমাদের দুজনকে আবারও সামনাসামনি না দাঁড় করায়, হতে পারে কোনোদিন এই আদালতেই, হু নোস।